আমাদের আজকের এই গল্পটা মহিষকুড়া নামে এক নগণ্য গ্রামকে কেন্দ্র করে। আকাশ থেকে দেখলে মনে হয় বিস্তীর্ণ সবুজ সাগরে একটা বিচ্ছিন্ন ছোট দ্বীপ। এতই ছোট, এতই নগণ্য, চারিদিকের জঙ্গলে এমন ঘেরা যে তাকে আবিষ্কার করার জন্য জিপগাড়ির বহর সাজিয়ে অভিযান করলে মানিয়ে যায়, বরং সুখ ও মৃদু উত্তেজনার কারণ হয়। বনের হিংস্র জন্তুদের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে, পিকনিকের আবহাওয়ার নেতৃত্ব, সমাজতত্ত্ব নিয়ে গবেষণা করা যেতে পারে। কারণ মনে হতে থাকে এরা বোধহয় বনে পথ হারিয়ে যাওয়া এক মানব গোষ্ঠীর বংশধর, যারা এই বিচ্ছিন্নতাকে চোখের মণির মতো রক্ষা করে। নমস্কার, আমরা শুনছি অমিয়ভূষণ মজুমদারের লেখা মহিষকুড়ার উপকথা। আসুন শুনে নিই প্রথম পর্বটি। তাই এইসব ধারণা অবশ্যই ঠিক নয়। একটু সাহস করে এদিক ওদিক হাঁটলে দেখা যাবে অরণ্যের সালসারির ভেতর দিয়ে সরু সরু পায়ে চলা পথ আছে, গরুর গাড়ি, এমনকি জিপ চলতে পারে এমন একটা চওড়া মেটে পথ চোখে পড়াটা সম্ভব, যা এক গ্রাম থেকে বেরিয়ে বনের মধ্যে ঢুকে গিয়েছে। আর সেই পথ শেষ হয়েছে বনের বুক চিরিয়ে এগিয়ে যাওয়া কালো কোনো পিচের পথে, কিংবা সেই পথে কিছু দূর পর্যন্ত মিশে থেকে আবার তা থেকে পৃথক হয়ে আরেকটি নগণ্য গ্রামের দিকে চলে গিয়েছে, যেই গ্রামের নাম হয়তো তরুককাটা কিংবা ভোটমারি কিংবা নিছকি ছোট শালবাড়ি। সেসব গ্রামও জঙ্গলেই ঘেরা। তাই এদিকে একসময় নিরবচ্ছিন্ন অরণ্যানী ছিল, এখন যাকে এই জেলা সেই জেলা নামে বিভক্ত করে পরিচিত করা হয়, সেই ভূমিকে নিরন্তর আচ্ছন্ন করে। এমন গহন যে এক রাজা তার সৈন্য সামন্ত অন্তঃপুর নিয়ে পালিয়ে থাকতে পেরেছিল। মীর জুমলার অনুচরেরা বাঘা বাঘা ইরানি তুরানি তুর্ক, মাথা কুল্লা মুরেঠা শিরপে, কোমরবন্ধে দামিস্কের কিরিত, চোখে সুরমা শোক, মুখে চুস্পুস্ত খুঁজে খুঁজে হয়রান। অবশেষে এই রাজ্যটাও আমাদের হলো, এই ভেবে রাজ্য রাজধানীর মুঘলাই নাম দিয়ে রাজবংশের এক ছোকরাকে মুঘলাই নামে তক্তে বসিয়ে গুম্ফে চারা দিয়ে মীর জুমলা আরও পূর্বদেশ কবজা করতে রওনা হয়েছিলেন। আমরা অবশ্যই গুম্ফের ব্যাপারটা হলফ নেব না, কেননা মীর জুমলার গুম্ফ ছিল কি না তা ইতিহাস লেখে না। প্রবাদে এই যে সাহেবান রাজ্যসীমার নদী পার হতে না হতে রাজার সৈন্যদল সালসির মধ্যে দিয়ে পিলপিল করে বেরিয়ে এসেছিল, রাজ্য রাজধানী আবার দখল করেছিল। তখত নসীন সেই ছোকরা নয়া মুঘলের জার পর্নায় হেনস্থা করেছিল। সেসব কথা যাক, ইতিহাস খুবই গোলমেলের গল্প। মহিষকুড়ার যে বন, তার জাতিগোত্র চিনতে পারাটাই আসল কথা। কালবশে সেই অরণ্যের হ্রাস হয়েছে, নতুবা জেলাগুলির জন্ম হতো না। মুঘল, তাতার, তুর্কি যার কাছে হার মেনেছিল, সেই বন যেন সাধারণ মানুষের ভয়ে পিছিয়ে গিয়েছে। যাই হোক, এত ক্ষয় সত্ত্বেও সেই অরণ্য এখন ইংরেজি নামের সম্মান পেয়ে রিজার্ভ ফরেস্ট। আর সেই বনের মধ্যে এখনও নদী আছে, তীব্র স্রোতের ঝর্ণা আছে, তরাগ পন্থল সরোবর আছে। এক প্রান্তে তো নীল পাহাড় আবেগের ঢেউ বুকে হিমালয়ের দিকে এগিয়ে গেছে। তাহলেও নামেই প্রমাণ এখন সে অরণ্য মানুষের কবজায়। তার বুকে যেন এক শত্রু রাজ্যকে শাসনে রাখতে লোহার শিকল পরানোর মতোই, কিংবা কালো কালো পিচের রাস্তা সড়ক। হুড়মুড় করে বাস চলে, ঝরঝর করে লরি ট্রাক, কলের করাতে যন্ত্রণায় আর্তনাদ করে বনস্পতিরা লুটিয়ে পড়ে। কিন্তু এত শাসন সত্ত্বেও কোথায় যেন এক চাপা অশান্তি ধিকধিক করে, যেন বিদ্রোহ আসন্ন, যেন পাকা সড়কের বাইরে যাওয়া সবসময় নিরাপদ নয়।
মনে হয় কোথাও এমন আদিম গভীরতা আছে যা একটা মানব গোষ্ঠীকে নিঃশেষে গ্রাস করতে পারে। যেন সেইখানে এক দারুণ বন্য হিংস্রতা আছে যা মানুষের হিসেবকে ওলট পালট করে দিতে পারে। অন্যদিকে দেখো, এই মহিষকুড়া কিংবা ভোটমারি অথবা তুরুককাটা গ্রামগুলোকে, তারা যেন বনের কোলে ঘুমিয়ে পড়েছে, বনের বুকে খেলা করে, দুঃখে বনের বুকে মুখ রেখে কাঁদে। এইসব দেখে আমার একবার মনে হয়েছিল, অরণ্যের দুই রূপ আছে। এক রূপে সে আশ্রয় দেয়, আর অন্যটিতে সে প্রতিহত করে। রাজাকে আশ্রয় দেওয়ার সেই পুরাকালের ঐতিহ্য সে ধরে রাখতে চায়, কিন্তু সেখানেই তার ভুল। সে প্রকৃতপক্ষে এক বোকা জামুরিনের মতো হারমাদদের নিজের রাজ্যে আশ্রয় দিয়ে বসেছিল। কারণ যারা বনের বুকে ফুটন্ত কালো গরম পিচ ঢেলে সড়ক তৈরি করে, আর যারা লাঙলের পেছনে ধৈর্য করে এগোয়, তারা একই জাতের। আগুনে পড়লে তবু আশা থাকে, ছায়ের তলা থেকে নবান্ধুর দেখা যায়। লোভের লাঙলে পড়লে তেমন যেই শাল পদাতিকের নীড়ের নিচ্ছিদ্র বুঝো, এক বনস্পতির এলাকা থেকে অন্য বনস্পতির এলাকা পর্যন্ত বিস্তৃত বিষমুখ কাটাল তার, তেমন যেসব ব্যারিকেড সব ধসে যায়। কিন্তু মুশকিল এই, সংগ্রাম ও শান্তির প্রতীক হিসেবে তরবারি ও লাঙল ইউরোপের মানুষেরা এত বেশি প্রচার করেছে যে এখন আমাদের পক্ষে লাঙলের সঙ্গে লোভ শব্দটাকে যুক্ত করতে সংকোচ দেখা দিয়েছে। লাঙল যে মানুষের সভ্যতার অগ্রগতির চিহ্ন হতে পারে, তা ভাবতেও অনিচ্ছা হয়। আর তা হয়তো যুক্তিযুক্তই। বনের কি চেতনা আছে যে তাকে সহৃদয় কিংবা হিংস্র বলা যাবে? সমুদ্র, হিমালয়, কালবৈশাখী কাকেই বা সহৃদয় কিংবা হিংস্র বলি? বনে ক্রীড়াশীল হরিণী যেমন আছে, তেমন মুহূর্তে সেই ক্রীড়াকে বিভীষিকায় পরিণত করে যেই গ্রীবা কয়েনের আদরান্ত তাকে তীক্ষ্ণ দাঁতে চিরে রক্তপান করে এমন বাঘও আছে। বাসট্রাকের শব্দে অপমানিত বোধ করে ডালপালা ভেঙে সুর তুলে ছুটে চলে হাতির দল আছে। আগুনের গোলার মতো লাফিয়ে পড়া বাঘকে দ্বন্দ্বে আহ্বান করে রক্তচক্ষু মহিষরাজ তার কালো ছড়ানো প্রকাণ্ড শিংজোড়া মেলে দাঁড়িয়ে পড়েছে, এমন হতে পারে। অচ্যুত বিচিত্র চিত্রদেহ পাক পাখালি আছে, তেমন আছে বিষস্থলীযুক্ত ফনা তুলে খরিস গোখরো। কিন্তু সেই বাঘ, সেই হাতি, সেই মোষ কিংবা সেই ফণি, এরাই কি কেউ হিংস্র? বোধহয় তুলনাটাই বদলানো ভালো। অরণ্য সম্বন্ধে নানা রকম কথা যে মনে হয়, যার কোনো একটাকে যথার্থ যে মনে হয় না, তার কারণ বোধ হয় এটাই যে সে বরং অবচেতন মনের মতোই, যেন করাতের কলের শান দেওয়া ধার, ইলেকট্রিকের উজ্জ্বল তার, বাসট্রাকের দ্রুত গতিতে উচ্ছ্বসিত পিচ সড়ক, এদিকে ওদিকে বনের গভীরে ডুবে থাকা গ্রাম, আর তাদের ঘিরে থাকা প্রাণীদের নিঃশব্দ, কখনো বা চাপা তর্জন গর্জন যুক্ত পদ সঞ্চাস্পন্দিত বন। এসব মিলে যেন একটাই মন। বন যে মনের অবচেতন অংশ, আর তা যদি হয়, তবে মহিষকুড়ার মতো গ্রামগুলি অস্ফুষ্ট আবেগের সঙ্গে তুলনীয় হতে পারে। আমরা মহিষকুড়া গ্রামের কথাই বলছি, কিন্তু বনের কথা এসে গেল, কারণ বন থেকে এইসব গ্রামকে আলাদা করা যায় না। এইসব গ্রামের নামের মধ্যে ছোট ছোট ইতিহাস লুকোনো আছে মনে হয়। ভোটমারিতে নাকি স্থানীয় শাসকদের সঙ্গে ভুটিয়া দস্যুদের যুদ্ধ হয়েছিল। তুরুককাটায় নাকি মুঘলদের একটা ছোট বাহিনী ধ্বংস হয়েছিল। মহিষকুড়া নাকি প্রথমে বুনো মোষেদের বিচরণ স্থান ছিল, পরে বুনো মোষ ধরে যারা বিক্রি করে তাদের আড্ডা। কুড়া ডোবা, জলাজমি, এমনকি দহ হতে পারে নদীখাতের গভীরতর অংশ। এই অঞ্চলে বড় নদীটা
মহিষকুড়া গ্রাম থেকে এখন বেশ কিছু দূরে বনের আড়ালে। তখন মহিষকুড়া ছিল নদীর নাম। এখন সেই পুরনো খাতের চিহ্ন মহিষকুড়া গ্রামের প্রায় মাঝ বরাবর ক্ষীণভাবে পরস্পর সংযুক্ত কয়েকটি ছোট বড় খাদ। এক দহের সঙ্গে অন্য দহের প্রাণালী সংযোগের নাম ঝোড়া। বর্ষার জলে ভরে উঠে সেইগুলো। অন্য সময় দু একটি ছাড়া অন্যগুলো শুকিয়ে যায়। খুব ভারী বর্ষায় যখন কুড়াগুলোর মধ্যেকার সংযোগ বেয়ে জল চলে, আবার নদীর মতো দেখায়। নদী যখন বহতা ছিল তখন এই নদীতে বারবার বুনো মোষের আড্ডা জমত। কিছু দূরে দূরে যেন নিজ নিজ চারণভূমির সীমার মধ্যে 25-30টি করে মোষের এক একটি দল। কোনো কোনো দলে নাকি শতাধিক মোষও থাকত। শীত পড়লে নদীর জল শুকিয়ে উঠতে থাকলে এই মোষগুলো ধরতে একদল বেদিয়ার মতো মানুষ আসতো এই অঞ্চলে। আমরা হাতি ধরার খেতার কথা জানি, সেই কাজের বিপদ আন্দাজও করতে পারি, কিন্তু এই মোষ ধরার ব্যাপারও কম বিপজ্জনক ছিল না। মনে রাখতে হবে, দলবদ্ধ বুনো মোষকে বনের হিংস্র পশুরাও সমীহ করে চলে। জলের ধারে আর্দ্র বা চর ও ঘাস বনে এই বুনো মোষেদের আড্ডা। এই বেদিয়াদের সেই আড্ডায় ঢুকতে হতো, কখনো খোলা আকাশের নিচে, কখনো চরের ওপরে বসানো খড়ের ছোট ছোট নড়বড়ে চালার তলে তাদের মূল ঘাঁটি বসত। এইসব ঘাঁটি ক্রুদ্ধ ধাবমান মোষের ধাক্কায় নিশ্চিহ্ন হয়ে যেত কখনো কখনো। শিঙের গুঁতোয়, পায়ের চাপে, প্রকাণ্ড শরীরের ধাক্কায় মানুষের মৃত্যুও ঘটত। সেই ঘাঁটি থেকে ছোট ছোট নৌকো নিয়ে জলে নেমে মোষেদের ভয় দেখিয়ে দড়িদড়ার ফাঁদে দমিয়ে ধরে ফেলার মধ্যে কৌশল ও বুদ্ধি যতটা লাগত, সাহস তার চাইতে কম লাগতো না। ক্লেশ তো প্রতি পদেই। কখনো মৃত্যুও ঘটে যেত। শিঙের ধাক্কায় নৌকো উল্টে যেতে পারত। ফাঁদে ফেলা মোষেদের দলের মধ্যে জলে পড়ে গিয়ে মৃত্যুও ঘটেছে দু একবার। লাভের লোভে যেমন নিজেদের পৌরষকে কাজে লাগানোর নেশায়, তেমন এই বেদিয়ারা এই বিপজ্জনক ব্যাপারে নিজেদের নিযুক্ত করত। মোষ ব্রাড় তোড়জোড় করা থেকে শুরু করে তাদের কিছুটা পোষ মানিয়ে বিক্রি করা পর্যন্ত 3-4 মাস তারা এই অঞ্চলেই কাটাতো। আর তখন থেকেই এর নাম হয়ে গেছে মহিষকুড়া। সেই মোষগুলি কিংবা সেই মানুষগুলি কোথায় গেল তা কেউ জানে না। এখনও এই অঞ্চলে কিছু মোষ আছে, তবে তা কারো না কারোর বাথানের অথবা কারো না কারোর গাড়ি টানে, লাঙল টানা মোষ এইসব। বাথানের মোষগুলোর চেহারা ভালো, সেগুলো বেশিরভাগই দুধেলা মোষ। বাচ্চা মাঝবয়সী মোষও থাকে কয়েকটি করে। কোনো কোনো বড় বাথানে একটি দুটি পূর্ণবয়স্ক পুরুষ মোষও থাকে। এই যেমন মহিষকুড়ার জাফরুল্লাহ ব্যাপারীর বাথানে। অধিকাংশ বাথানেই দুধেলা মোষের সংখ্যা 4-5টি। বাথানের মালিক অনেক সময় সেসব মোষ দিয়েও লাঙল চষায়। জাফরুল্লাহর বাথানে কিছুদিন আগেও ছোট বড় মাদি মর্দা বল করা মিলে 25টা মোষ ছিল। তার মোষগুলোর চেহারাও ভালো। মোষগুলো সকাল থেকে সন্ধ্যা রিজার্ভ ফরেস্টের পাশাপাশি অনেক সময় বা ফরেস্টের ভেতরে ঢুকে গিয়েও চড়ে বেড়াতো। মা আর বাচ্চাগুলো তো সারা বছরই। চাষের সময় বলদ করা মোষগুলো চড়ে খেতে পায় না, আর সেই সময় দুধ বন্ধ করেছে এমন গাবতার মানিগুলোকেও লাঙলে যেতে হয় দরকার হলে। অন্য সময়ে বলদ করা মোষগুলো দুধেলা মোষগুলোর সঙ্গে বনে চড়ে। সৌটিয়া বর্মন দুধ দুইয়ে নেবার পরই তাদের ছেড়ে দেয় আজিজ আর শোভানের খবরদারিতে। মা মধুটোই তাদের বাহন। যে দুটোকে বাগে রাখতে পারলে অন্য সবগুলো তাদের গলার ছোট ঘণ্টা শব্দ অনুসারে তাদের অনুসরণ করে। 10-12 বছরের সেই ছোকরা দুটো গভীর বনে ঢুকেও নির্ভয়। অনুমান হয় তার অনেকখানি মধুটোর আকৃতি ও চাল চলন থেকে পাওয়া যায়। বনের মধ্যে সেই দুটোর ব্যবহার যেন দলপতির মতো। যতক্ষণ গ্রামের মধ্যে বাথানে একবারও ভাকে কিনা সন্দেহ, বনের মধ্যে থেকে থেকেই
আর করে ডেকে ওঠে, আর সেই ডাকে বলল মোষগুলো, মালি, বাচ্চাগুলো দূর দূর থেকে তাদের দিকে এগিয়ে আসে। শুধু পুরুষ দুটো নয়, বনের স্বচ্ছন্দ বিহারের ফলে জাফরুল্লাহর বাথানের সব মোষের স্বাস্থ্য ভালো, যেন আকারেও বড়। শহরের ধারে কাছে দেখা মোষেদের সঙ্গে তাদের তুলনাই হয় না, কিন্তু তাই বলে বন থেকে ধরে আনা মোষেদের মতোও তারা নয়। তাদের বনের মধ্যে দেখে পোষ মানা বলে চিনতে পারা যায়। বুনো মোষ এই দিকে আর আসে না। যদি বছর 10 আগেকার সেই ঘটনাটা, যার অনেকটাই ইতিমধ্যে অস্পষ্ট, তাকে গণনায় না আনা হয়। রূপকথার মতো লাগে শুনতে। আশফাক শুনেছিল চাউটিয়ার কাছে ভোটমারির এক গৃহস্থ তার মাদি মোষকে এনেছিল জাফরুল্লাহর বাথানে। এইসব ব্যাপারে, যেমন বাথানের দুধ দোয়ার ব্যাপারে কিংবা প্রাণীগুলোর কোনটিকে রোগে ধরলেও চাউটিয়াই কর্তা। এমনকি বীজের দাম বাবদ 2-1 টাকা মাদি মোষের মালিকরা যা দেয় তাও চাউটিয়ারই প্রাপ্য। চাউটিয়া প্রথমে ভোটমারির সেই গৃহস্থকে জাফরুল্লাহর মোষ দুটির মধ্যে একটাকে পছন্দ করতে বলেছিল। আকারে প্রকারে বলবীর্যে দুটো প্রায় একই রকমের, বয়সে 6-7 বছরের তফাৎ, সম্বন্ধে পিতা পুত্রও বলতে পারো। বুনো অবস্থা হলে দলপতি কে হবে তা নিয়ে দ্বন্দ্ব হওয়ার সময় হয়েছে। সেই ক্ষেত্রে কোনটি হারতো তা নিশ্চিত করে বলা যায় না। এইসব শুনে সেই গৃহস্থ তরুণতরটিকেই পছন্দ করবে মনে হয়েছিল, কিন্তু চাউটিয়া পরামর্শ দিয়েছিল বয়স্কটাকে নিতে, আর সেই সূত্রেই এই গল্পটা বলেছিল চাউটিয়া। তখন আশ্বিনের শেষ রাতে গা শিনশিন করতে শুরু করেছে। সকালে বনের গায়ে কিছু কুয়াশা দেখা দিতে শুরু করেছে। বছর 10 আগেকার কথা। জাফরুল্লাহর বাপ ফয়েজুল্লাহ তখনও বেঁচে। চাউটিয়ার বয়স তখন 40-এর কাছাকাছি। তখনও সে এই বাথানেই কাজ করে। চাউটিয়ার বাপ নাকি মোষ ধরা ভালই ছিল। সে যাক সেসব কথা। আশ্বিনের ভোরের প্রথম শীতের আমেজে অন্য লোকে যখন কাঁথা টেনে নিয়ে পাশ ফেরে, বুড়ো ফয়েজুল্লাহ তখনই উঠে পড়ত, আর তার দিনের প্রথম কাজই ছিল দাড়িঘরে এসে বসে বেশ বড় এক কলকে তামাক প্রাণ ভরে টানা। দিনের আলো তখন অস্পষ্ট, ছায়া ছায়া। ফয়েজুল্লাহ অলর থেকে তার হুঁকা হাতে দাড়িঘরের কাছে প্রায় এসে পড়েছে। হঠাৎ মোষের ডাকাডাকি তার কানে গেল। এ সাধারণ ডাকাডাকি নয়। অস্বস্তিতে সে থেমে দাঁড়ালো, কিন্তু নেশার টান। সে দেখতে পেল চাউটিয়া দাড়িঘরের কাছে খড়ের বোঁদায় আগুন দিয়ে ফুঁ দিচ্ছে, তামাকের আগুন। সুতরাং সে দাড়িঘরের দিকেই হেঁটে চলল। কিন্তু অস্বস্তিটা যাওয়ার নয়। কলকে হুঁকায় চড়াতে গিয়ে সে থমকে গেল। বাথানটা দাড়িঘর থেকে উত্তর পূর্বে 50 হাত দূরে, প্রায় মানুষ সমান উঁচু, দোলা বাঁশের চৌকোয়ায়, শালকাঠের খুঁটি দিয়ে শক্ত করা। কিছু কুয়াশা সেদিকে, আর সেই কুয়াশার মধ্যে সেই মানুষ সমান উঁচু বেড়ার মাথার উপর দিয়ে একটা মোষের কাঁধ আর উঁচু করা শিং সমেত মাথা। অভ্যস্ত চোখের এক পলকে সে বুঝতে পারল সাধারণ মোষ নয় সেটা। অপরিচিত তো বটেই, আর সেই জন্যই বাথানের ভেতরের মোষগুলোর ডাকাডাকি। তাদের ফোঁস-ফোঁস শব্দও যেন এত দূর থেকে শোনা যাচ্ছে। বাইরের মোষটা বেড়ার মাঝামাঝি জায়গার সামনের 2 পা বাঁধিয়ে খাড়া হয়ে উঠল একবার। কি তার মাথা, কি তার শিং! ফয়জুল্লাহ বলল, বুনা মনত খায়। মোষটা সেই দিক দিয়ে বাথানে ঢুকতে না পেরে আরও উত্তেজিত হয়ে পূব দিকে ঘুরে এলো। তখন তাকে সবটা দেখা গেল। উত্তেজিত ক্রুদ্ধ একটা পাহাড়, দুটো শিং যেন 1.5 গজ করে, মাথাটা সাধারণ মোষের সোয়া গুণ, কাঁধের কাছে মানুষের মাথা ছাড়িয়ে উঁচু, সেখানে আবার ঝগড়া ঝগড়া পশম। মনে হলো বাথানের বেড়া ভেঙে ফেলবে এইবার। আর তাও যদি না করে, যদি বাড়ির ভেতরে ঢোকে কিংবা গোয়াল ঘরে, মানুষ মরতে পারে।
গরুও জখম হতে পারে। তাই ভয়ে আড়ষ্ট হয়ে গেল চাউটিয়া আর ফয়জুল্লাহ। এদিকে তখন বাথানের ভেতরে মোষের ডাকাডাকি, আর বাইরে সেই যমদূতের আস্ফালন। বেড়ার ফাঁক পেতে ঘুরছে সে, মাথা নামিয়ে আক্রমণের ভঙ্গিতে ফোঁস করছে, খুর দিয়ে মাটিতে গর্ত করছে। ভয়েই বুদ্ধি জোগালো প্রথম, আর তারপরেই বুদ্ধিটাকে ফয়জুল্লার পছন্দই হলো। জানোয়ারটা মানুষের গলা না শুনে এমনভাবে গলাটা নামিয়ে ফয়জুল্লাহ বলল, ডাক পাড়া মাদিটাকে ছাড়ি দেও। যে মাদি মোটা ডাকছে, ভোরের অন্ধকারে যার ভাগ এই বুনোটাকে টেনে এনেছে, সেইটাকে ছেড়ে দিলে অন্য মোষগুলো সমেত বাথান নিরাপদ হবে। মহিষকুড়ার উপকথার কারণ দুটোই, যে সে এক্ষেত্রে বনের দিকে চলে যেতে পারে, আর দ্বিতীয়ত যদি মাদিটা বুনোটাকে ভুলিয়ে ভালিয়ে ঠান্ডা করে ফিরিয়ে আনতে পারে, একটা ভালো মোষ লাভ হয়ে যায়। আর এই শেষের যুক্তিটা মনে হতেই ফয়জুল্লার চোখের কোণে হাসি দেখা দিয়েছিল। এইরকম একটা কথা আছে বটে, যদিও ফয়জুল্লার মুখের সামনে কেউ বলে না যে তার বাবা নাকি ভৈশ বাউদিয়াদের দলপতি ছিল একসময়, যদিও ফয়জুল্লার এখন অনেক জমি জিরাত। কিন্তু মাদিটাকে বাথানের বাইরে বের করে দেওয়া সোজা কথা নয়, বাথানের ভেতরে ঢুকতে হবে। বাইরের ওই খেপে যাওয়া বুনোটাকে এড়িয়ে বাথানের 20 হাতের মধ্যে যাওয়া মানে নিজেকেই খুন করা। ভাবতেও গলার ভেতরটা শুকিয়ে যায়। চাউটিয়া উবো হয়ে বসেছিল, নিজের 2 হাঁটুর পাশ দিয়ে হাত দুটোকে সামনে এনে আঙুলে জড়িয়ে এ হাতে ও হাতে ধরল, যেন আড়মোড়া ভাঙল। এমন শক্ত করে এ হাতে ও হাতের চাপ যে আঙুলের গাঁটগুলো পটপট করে ফুটল। আলসেমি তাড়ানোর ভঙ্গিই যেন। কিন্তু এই আলসেমি 30 বছরের। তার বাপ ফান্দির কাজ ছেড়ে দেওয়ার পরে যেই 10 বছর বেঁচেছিল, তার বাপের মরার পর থেকে তখনও পর্যন্ত নিজের জীবনের 20 বছর, আর একুনি যে 30 বছর ফালির দড়িতে হাত পড়েনি, সেই 30 বছরের আলসেমি ভাঙতে চেষ্টা করছে যেন চাউটিয়া। বাথানার দাড়ি ঘরের মাঝখানে যে 50 হাত, তাতে আড়াল আবডাল খুব কম। 2টো আশাওড়া আর একটা বুনো কুলের ঝোপ, ছোট ঝোপ। এপারে দাঁড়ালে ওই পার দেখা যায়। মাঝে মাঝে ঘাস আছে 1-1.5 হাত উঁচু, কিন্তু বেশিরভাগ জমি দূরবায় ঢাকা। সবচাইতে বিপদের এই যে বাথানের বেড়ার কাছে 4-5 জমি একেবারে ফাঁকা, বাথানের দরজার দিকে যাওয়াই যাবে না। তার কাছাকাছি বুনোটা একেবারে উল্টো দিক দিয়ে বাথানের বেড়া বেয়ে উঠোনে বাথানের ভেতর নেমে ডাকপাড়া মাদিটাকে আলাদা করে দরজার কাছে নিয়ে এসে সেইটাকে বার করে দিতে হবে। এক হাতে হুড়কো তুলতে হবে আর অন্য হাতে তাড়াতে হবে মাদিটাকে। যদি বুনোটা টের পেয়ে যায়, তাহলে বেরোনোর পথে মাদিটাকে যদি দেখেও ফেলে, তবে সেটা তেড়ে আসবেই। আর তখন মাদিটাও বাথানের পেছনে আসতে চেষ্টা করবে। বুয়ের ধাক্কায় শিঙের গুঁতোয় প্রাণ যাওয়াটাই স্বাভাবিক হবে তখন। গামছাটাকে লিংটির মতো করে পরে লম্বা সরু গোছের একটি প্যান্টি পিঠের ওপর নেংটির ফাঁদে গুজে বুকে হেঁটে চাউটিয়া বাথানের দিকে অগ্রসর হয়েছিল। বুনোটা তখন বাথানের পূর্ব দিকে। দক্ষিণ ঘেঁষা পশ্চিমে বাথানের গা ঘেঁষা জামরুল গাছড়ায় উঠে তার ডাল বেয়ে এগিয়ে তা থেকে ঝুল খেয়ে বাথানের ভেতর নেমেছিল চাউটিয়া। ডাকপাড়া মাদিটাকে খুঁজে নিয়ে দরজা খুলে বের করে দিয়েছিল। মাদিটা মুখ বার করতে না করতে আরেকবার ডেকে উঠল, আর একই সঙ্গে ঝড় আর ভূমিকম্পের মতো তেড়ে এলো বুনো। ভাগ্য ভালো মাদিটা বাথানের দিকে না গিয়ে বাইরের দিকে ছুটল। সেই সময় চাউটিয়া বুনোকে ভালো করে দেখেছিল। সামনার ঠ্যাং দুনা, পিছলা ঠ্যাং দুনা চায়া আধা হাত উঁচা। সিংহর ছবি দেখছেন তোমরা? কান্ধেতে তেমন চুল। ভোটমারি সেই গৃহস্থ বলেছিল, ত্রুস, তোমরা দেখি মশকরা করেন। তার বিস্ময় ও অবিশ্বাস স্বাভাবিক। মোষ সে অনেক দেখেছে, তার নিজেরও গোটা কয়েক আছে।
হতে পারে সেই বুনোটা প্রকাণ্ড ছিল, তাই বলে ওই রকম অদ্ভুত গড়ন হয় নাকি। কিন্তু আগ্রহ ভরে আশফাকও শুনেছিল গল্পটা। সে নড়ে বসে বলল, তার পাছদ। গল্পটা শেষটুকু এইরকম। ঘণ্টাখানেক পরে ভালো রকম নাস্তা মেরে মজবুত হাত ত্রিশেক লম্বা দড়ি, হালকা দা, বেতের প্যান্টি, কয়েকদিনের মতো চিড়া, গুড়, লঙ্কা, নুন নিয়ে নিংটি পড়া চাউটিয়া মোষের খোঁজে বেরিয়ে পড়েছিল। ভোটমারির লোকটা জিজ্ঞেস করল, চাউটিয়া এই বড় মদ্দাটাকেই সেই বুনো বলে বোঝাতে চাচ্ছে কিনা। চাউটিয়া বলল, সে মোষ ব্রা যায়নি, সে মোষ কিনা তাও সন্দেহ আছে। মাদিটাকে অনেক কষ্টে খুঁজে পেয়ে তাকে ফিরিয়ে এনেছিল 7 দিন পর। ফয়জুল্লাহ খুব ঠাট্টা করবে ভেবেছিল, কিন্তু করেনি। সেও মোষটাকে দেখছিল। কিছুদিন পর দেখা গেল মাদিটা গাবদান, এই মদ্দাটা সেই বাচ্চা, আর ছোটটা সেই বাচ্চার বাচ্চা। তা সেই 10 বছর আগে একবার বুনো মোষের দেখা পাওয়া গিয়েছিল মহিষকুড়ায়। তবে সেই মোষও অদ্ভুত। চাউটিয়া তো বলে যে জাতেই খানিকটা আলাদা, গায়ের রং কালোই খয়েরি মেশানো। তাকে কি ধরা যায়? খানিকটা দেবাসী নয়? ওই দেবাসী মানে দেবাংশী, দেবতার অংশ যে জাত। তা সেই সাহেব বলেছিল, ওটা মোষই নয়, হয়তো বাইসন ছিল। সাহেব বলতে তারা নয়, ওই যারা বিলেত থেকে এই দেশে আসতো আগে। এই দেশেরই কালো কালো মানুষ, ওই জিপ গাড়ি টাড়িতে যারা আসে, ওই নাকি ম্যাজিস্টর। খুব পাওয়ার। পায়ের শব্দটা আশফাক শিখেছে কিছুদিন আগে, ইংরেজি পাওয়ার শব্দটাই। আশফাক যতদূর পেরেছে উচ্চারণ করতে, এর বেশি তার কাছে আশা করা যায় না। আর কি আজব এই শব্দ! জাফরুল্লাহ চশমার পাওয়ার বদলানোর সেই গল্প কে না জানে। ছমির বলে, পাওয়ার বদলাতে গঞ্জে গিয়ে জাফরুল্লাহ তিসরা বিবিকে দেখতে পেয়েছিল। জাফরুল্লাহ নাকি এতদিন বুঝতেই পারেনি যে তার বড় আর মেজ বিবির বয়স হয়েছে। আবার দেখো জাফরুল্লাহর সেই বন্দুকের পাওয়ার, সরু লাঠির মতো কালো চকচকে সেই নলটা থেকে যা বের হয়, তা নাকি জমানো জমাট পাওয়ার, যার এক ফুলকিতে আকাশে ছোটা হরিণ নিথর হয়ে যায়। ম্যাজিস্টরদের তো বটেই, এমনকি যারা ম্যাজিস্টর নয় অথচ তার মতো পোশাক পরে, পোশাকের কি পাওয়ার দেখো। আর দেখো সেই বুনোটা যে 10 বছর আগে একবার এসেছিল, তার কি পাওয়ার। এই অঞ্চলের অনেক মোষ আকারে প্রকারে এখন অন্য মোষ থেকে পৃথক হয়ে যাচ্ছে তার পাওয়ারের ফলে। আশফাক পথে পথে চলতে চলতে এসব কথাই ভাবছিল। সে জাফরুল্লাহর জন্য ওষুধ আনতে যাচ্ছে। মহিষকুড়ায় ডাক্তার নেই। একজন আছে বটে, যে অন্যদের মতন ক্ষেত খামারে কাজ করে। দরকার হলে এই গাছ ওই গাছের ছাল শেকড় জাল দিয়ে কিংবা তাদের পাতার রস দিয়ে বড়ি টড়ি তৈরি করে দেয়। কিন্তু জাফরুল্লাহর এখন শহরের ডাক্তারের ওষুধ ছাড়া চলে না। রোজই নাকি তাকে ওষুধ খেতে হয়। তা জাফরুল্লাহর বয়স 60 তো হলোই। ওষুধগুলো যতক্ষণ হাতের কাছে থাকে ততক্ষণ জাফরুল্লাহকে শক্ত সমর্থই মনে হয়। ওষুধের অভাব হলে হাত পা অবশ হয়ে আসে। শেষ হতে কতক্ষণ? আশফাক তখন দাঁড়ঘরের আর বাথনের মাঝের মাঠটায় এক ছোকরার সঙ্গে হাত লাগিয়ে পাটের সুতলি পাকিয়ে গরু মোষ বাঁধার দড়ি দড়া তৈরি করছিল। মোষের মতো অনেক গরুও আছে জাফরুল্লাহর, সংখ্যায় বরং গরুই বেশি, 40-50টা তো বটেই। এই অঞ্চলে ওই গরুগুলোর একটি বৈশিষ্ট্য আছে, পূর্ণবয়স্ক হলেও আকারে এত ছোট যে দূর থেকে তাদের চলতে দেখলে রাম ছাগলের দল বলে ভুল হয়। তাহলেও এগুলোর মধ্যে ষাঁড়, বলদ, গাভী এরা আছে। গাভীগুলোর 1-8 পোয়া দুধও হয়, আর বলদগুলো দরকার হলে তামাকের খেতে চাষ দিতে
যেখানে মোষ দিয়ে চাষ চলে না সেখানে। ষাঁড়গুলো দলের শোভা বৃদ্ধি করে, গাভীদের শান্ত রাখে, আর মাঝে মাঝে তাদের 2-1টাকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। গাভীগুলোর দুধের একটা গুণ আছে। জাফরুল্লাহর এখন মোষের দুধ সহ্য হয় না। মুন্নাফ আরও কিছু বয়স না হলে মোষের দুধ ধরবে না। গাভীর দুধ তাদের জন্য আলাদা করে দুইয়ে দেয় আশফাক। কিন্তু এই গরুর পালের আসল উপকারিতা গোবর, যা তামাকের ক্ষেতের পক্ষে অপরিহার্য। সেই ক্ষেতের জন্যই গরু পোষা। তা মোষের গোবরে কেন তামাকে সার হয় না, এইসব নির্বোধ ছাড়া কেউ আলোচনা করে না। তা মুন্নাফ বললে, এই যে মিয়া সাহেব, শোনেন, আব্বাজানের ওষুধ ফুরাই গেইছে, শহরত যাওয়া লাগে। আশফাক ধীরে ধীরে বলেছিল, শহর? পিরহান পিন্ধি আসেন তোমরা। আশফাক সেই বলদদের ঘরে গিয়ে দেওয়ালে গোজা জামাটা ঝেড়ে ঝুড়ে গায়ে দিয়ে এসেছিল, আর মুন্নাফ তাকে খুচরোর নোটে মিলিয়ে 8-10টা টাকা এনে দিয়েছিল আর একখানা কাগজ। শহরের দোকানটা আশফাকের চেনা, কাগজ দেখালেই ওষুধ দেবে। মুন্নাফকে কে না চেনে এই গেদে, জাফরুল্লাহ ব্যাপারীর একমাত্র ছেলে। তার 4 নম্বর বিবির দরুন 4 বিবি মিলিয়ে ওই এক সন্তান। আশফাক হাঁটতে শুরু করেছিল। আশফাককেই কেন ওষুধ এনে দিতে হবে, তার অবশ্য একটা কারণ আছে। জাফরুল্লাহর খামারে কে কি কাজ করবে তা ঠিকঠাক বলে দেওয়া আছে। এই যেমন মোষের বাথানের কঠিন কাজগুলোর ভার চাউটিয়ার ওপর। দুধও সে দোয়ায়, আর দুধ দোয়ানো হলে সেই 1.5-2 মণ দুধ বাঁকে নিয়ে শহরের দিকে যায়। রোজ সে শহরে ঢোকে না। শহরের 3 মাইলের মধ্যে 2 পিচের সড়কের মিল পর্যন্ত যায় সে। আর সেইখানে এখন শহরের গোয়ালারা এই দিককার সব বাথানের দুধ কিনতে আসে। সেইখানে উনুন জেলে ছানাও তৈরি করে, তাতে দুধ পচার ভয় এড়ানো যায়। আর মোষের দুধের ছানা গরুর দুধের ছানা বলে শহরে ঢোকে। চাউটিয়া তাদের চাইতেও তোড়খড়। দুধ দোয়ানো হলে সে অনেক সময় মাখন তুলে নেয় 1 সের, দুধ বেচতে যাওয়ার আগে। ছমিরের কাজ খড়ি ফাড়া, তরকারি বাগান তদবির করা, হাঁস মুরগি দেখে রাখা। তার একটা বিশেষ কাজও আছে। খাসি হোক গেঁড়ে হোক, তার জবেহ করা, ছাল ছাড়ানো, আর বছরে একবার সেই দৃশ্যটা দেখা যায়, মোষ গরু পাঁঠাকে খাসি করা। এই ব্যাপারে অন্য লোকের সাহায্য দরকার হয়। পশুগুলোকে মাটিতে চেপে ধরে রাখতে হয়। তারা রাগ প্রকাশ করে, আর্তনাদ করে, পা ছোঁড়ে, ছটফট করে যন্ত্রণায়। সে এক ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু বোধহয় তার আকর্ষণও আছে। কাছাকাছি যারা অন্য কাজে থাকে তারাও কাজ ফেলে কাছে এসে দাঁড়ায়। ঝিদের দেখতে দেখা গিয়েছে আড়াল থেকে। এমনকি জাফরুল্লাহর 3রা বিবিকেও সেই ভিড়ে কিছুক্ষণের জন্য একবার দেখা গিয়েছিল। এই ব্যাপারে আশফাক বাঁশের এক মাথা মাটিতে চেপে ধরে রাখা ছাড়া কিছুই করেনি এ পর্যন্ত। ছমির কিন্তু এতটুকু বিচলিত হয় না, তার হাত কাঁপে না। কি করতে হবে তা যেন তার মুখস্থ। একবার তো সে আশফাককে বলেও ছিল, নাও মিয়া, চোখ খুলি ফেলো, হইয়া গেইছে। আশফাক চোখ খুলেছিল, কিন্তু পশুটার অন্তরঙ্গের দিকে না চেয়ে বরং তার চোয়ালের দিকে চেয়েছিল। তার মনে হয়েছিল সেই মোষের এঁড়ের বড় বড় চোখ দিয়ে জল পড়ে সর্দির মতো শুকিয়ে আছে চোয়ালে। ছমির কিন্তু এই পরবটার জন্যই যেন উৎসুক হয়ে থাকে। সকাল থেকে বিকেল পর্যন্ত সেই দিন তার এবং যাদের সে সঙ্গী করে তাদের আর কোনো কাজ থাকে না। একের পর এক পশুকে ছমিরেরই আর কি সুন্নত করে। নসিরার সত্তারকে লাঙলদার মনে হয়। তা লাঙলদার এখানে কে নয়? সেই রকম চাপের তাড়া পড়লে প্রকৃতির খেয়ালে তা পড়েও। এমনকি জাফরুল্লাহও 5-7 বছর আগে পর্যন্ত নিজেই লাঙল ধরেছে। কিন্তু সাত্তার আর নসিরের কাজে
তামাকের ক্ষেত। অনেক সময় তাদের সাহায্য করতে দিন হাজিরায় লোক রাখতে হয়, কিন্তু জমি চষা থেকে শুরু করে পাতা কেটে তোলা পর্যন্ত সেই ক্ষেতগুলোতেই তারা ওস্তাদ। কিন্তু আদরুদ সেই সব জমির আর তার ফসলের ধান আর অর্ধেক পেলে ধন্য হয়। সারা বছরই যেন নসির আর সাত্তার সেই জমিতেই লেগে আছে, চাষ দিচ্ছে, খড়কুটো জোড়ো করে পোড়াচ্ছে, সার দিচ্ছে, আল বাঁধছে। আর পাতা কাটা, তখন তো তাদের সেরা ওস্তাদি। তখন সেসব খেতে কারো নামাই বারণ। একবার আশফাক একটা তামাক গাছে কাস্তে বসিয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গেই জাফরুল্লাহ ছুটে এসে এমন এক থাপ্পড় কষিয়েছিল যে সারা জীবনে তা ভুলতে পারা যাবে না। তামাক নাকি বিষ, আর তারই যত্ন দেখো। বিষের জ্বালা মুখ থেকে ফেলতে থুথু করে থুক ফেললে আশফাক। তা কাজ তত ভাগ করাই আছে, কিন্তু শহরে যাওয়ায় যদি কাজ হয় তবে চাউটিয়া নয় কেন? সে তো রোজগার মতো আজও শহরে 3 মাইলের মধ্যে সেই সলসলা বাড়িতে গিয়েছে দুধ নিয়ে। সে অনায়াসেই আরও 3 মাইল এগিয়ে শহরের দোকান থেকে ওষুধ এনে দিতে পারত। আর কোনো দিন সে ওই 3 মাইল পথ পার হয়ও। সর্ষের তেল, কেরোসিনের তেলের টিন, দুধের খালি টিনগুলো বাঁকে বসিয়ে সে নিয়ে আসে। মশলাপাতির জন্য সে শহরে যায়, কিন্তু ঔষধের বেলায় আশফাক কেন? ছমিরের ঠাট্টা মনে পড়ল আশফাকের। তার নাকি তিসরা আর বিশেষ করে চৌঠা বিবির ঘরে ওই ঔষধ মুখে যাওয়া লাগে। ছমির বলে আর হাসে। শহরে যাওয়ার 2টো পথ আছে, উত্তর আর পশ্চিমের ঠিক মাঝামাঝি দিক ধরে গিয়ে পাকা পিচ সড়ক। সেই সড়ক ধরে দক্ষিণ পূর্বে চাইতে বরং পূর্ব ঘেঁষে 5-5.5 মাইল নামলে শহর। আর দ্বিতীয় পথ, তাকে অবশ্য পথ বলা হবে কিনা সন্দেহ। মহিষকুড়া থেকে যে পায়ে চলা পথ দক্ষিণে গিয়ে বনে ঢুকেছে, সেই পথে গিয়ে বনে ঢুকতে হবে। আর তারপর বনের মধ্যে দক্ষিণ পশ্চিমে 4 মাইল গেলেই শহর। বনের এই পথ আদৌ নির্দিষ্ট নয়। এমন হতে পারে এর 4 মাইল যেতে না যেতেই দ্বিতীয় মানুষের সঙ্গে দেখা হবে না। বর্ষাকালে ছোট ছোট নদী, ঝর্ণা, ঝোড়া পথে পথে পড়ে। একটু বেহিসেবি হলেই দিক ভুল হতে পারে। গাছের নিচে নিচে চলতে চলতে এক মানুষ সমান কোনো ঘাসের জঙ্গলে পৌঁছতে পারো যার মধ্যে দিয়ে চলা যায় না, আর তাকে ঘুরে চলতে গিয়ে এমন বনে পৌঁছানো সম্ভব যা হয়তো শহর থেকে 7-8 মাইল দূরে নিয়ে যাবে। চাউটিয়া এই বনের পথ ধরেও শহরে যায়। আশফাকও কয়েকবার গিয়েছে, কিন্তু এমন নয় যে পায়ে পায়ে ঘাস মরে গিয়ে পথ হয়ে গেছে। প্রত্যেককেই প্রতিবারে নিজের আন্দাজ মতো চলতে হয়। ঝোপঝাড়ের চেহারা দেখেই পথ ধরতে হয়, অথচ বনে এই ঝোপঝাড়ের চেহারা রোজ বদলায়। ঋতু অনুসারে তারা বাড়ে আর কমে। এক কথায় সেই বনের সংজ্ঞা, যাকে অবচেতন মনের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। তা হলেও ওষুধ বলে কথা। যার অভাবে অমন যে দারুণ জাফরুল্লাহ, তার মরণও ধরা কথা। আশফাক গ্রাম থেকে বেরিয়ে কিছুক্ষণ তাড়াতাড়ি হেঁটেছিল, তারপর একটা ধীর নির্দিষ্ট গতিতে চলেছে। এই গতিটার একটা বৈশিষ্ট্য আছে, দেখলে মনে হয় অলস, উদ্দামহীন, আসলে কিন্তু সহিষ্ণু আর অচঞ্চল। গাড়ির আগে মোষের চলার ভঙ্গির সঙ্গে মেলে। শিং দুটোকে পেছন দিকে হেলিয়ে মুখটা একটু তুলে সে চলছে তো চলছেই, যেন সে জেনে ফেলেছে যে অস্বাভাবিক কষ্টদায়ক ব্যাপারটা তার কাঁধের থেকে ঝুলতে ঝুলতে তার পেছন পেছন চলছে। যত জোরেই যাও সে কাঁধ ছাড়বে না, পিছনে আসাও বন্ধ করবে না, বরং জোরে গেলে সে আরও জোরে পিছনে আসে। তখন হঠাৎ থামতে গেলে সে পেছন থেকে এমন ধাক্কা দেয় যেন পড়ে যেতে হবে। আবার যদি আস্তে আস্তে চলা যায় তবে পেছনের সেই বোঝার ধারালো গায়ে লেগে পেছনের পা দুটো ঘা হয়ে যাবে। আশফাক ভাবল, সেই বুনো মোষটার কিন্তু জোড়া নেই যে তাকে লাঙলে কিংবা গাড়িতে লাগাবে। সে মাথাটাকে একটু পেছনে হেলিয়ে মুখটাকে একটু তুলে হাঁটতে লাগলো। শিং দোলানোর মতো একবার সে মাথাটা দোলালো।
সেই বুনো মোষটা যখন এসেছিল তখন আশফাক খামারে আসেনি, কিন্তু সেই সাহেবকে যখন চাউটিয়া গল্পটা বলেছিল তখন আশফাক দাড়িঘরের বারান্দার নিচে বসে পাট থেকে সুতলি তৈরি করতে করতে শুনেছিল। এ তো বোঝাই যাচ্ছে চাউটিয়া সুযোগ পেলেই সেই খয়রা রঙের পিঠ উঁচু বুনোটার কথাই বলে। তা সে সাহেব শুনে বলেছিল ওটা বাইসনই ছিল। ওই দিকের জঙ্গলে বাইসন থাকা অসম্ভব নয়। কোচবিহার রাজবাড়ির বাইরের করিডোরে সারি সারি বাইসনের মাথা সাজানো, কোনো জঙ্গলে কোনো তারিখে মারা, রূপোর ফলকে তার লেখাও আছে। আর 1950 থেকে 52-তে কোচবিহার শহরেই এক বাইসন এসেছিল, আর রাজামশাই তাকে গুলি করে মেরেছিল। কিছুক্ষণ পর সাহেব চাউটিয়ার মন রাখতে বলেছিল, বুনো মোষও তো হতে পারে। মানুষে মানুষে চেহারার পার্থক্য থাকে। এই যেমন দেখো আশফাককে, ওর গায়ের রং, মুখের চেহারা এইখানকার অন্য সকলের থেকেই আলাদা। জন্মের সময় ধাক্কাধুক্কি লেগে হয়তো মোষটার কাঁধের হাড় উঁচু হয়ে গিয়ে থাকবে। আশফাক ভাবল, ফান্দি কিন্তু ভাইশাক বান্দির পায় না। চাউটিয়া হয়তো ফান্দি হিসাবে তার বাপের মতো ওস্তাদ নয়, তাহলেও এই অঞ্চলে চাউটিয়াই একমাত্র ফান্দি। সেও ব্যর্থ হয়েছে সেই মোষকে ধরতে। আশফাক দেখল তার সামনে একটা ঘাস বন। বনটা নতুন হয়েছে, কুশের জাত, 1 কোমর উঁচু হবে। সেই ঘাসের গোড়ায় এক রকমের লতা, তাতে নাকছাবির মতো ছোট ছোট নীল ফুল। আশফাকের মনে পড়ল এই ঘাস মোষেরা খুব পছন্দ করে। গরু খায় বটে, তা ওপরের নরম নরম অংশ, মোষ শক্ত গোড়া পর্যন্ত ছাড়েই না। ঘাস বনটাকে ঘুরে যেতে হবে। আশফাক বাইরের দিকে সরল। খুব বড় নয় এই নতুন গজিয়ে ওঠা বনটা, এখনো সব ঘাসই কচি। মোষের দল এখানে এলে নড়তেই চাইত না। কিছু দূর গিয়ে আশফাকের মনে হলো সে যেন একটা মাদি মোষের পিঠে শুয়ে, আর মোষটা ঘাস খেতে খেতে হাঁটছে। তা মাদি মোষের পিঠে শুতে প্রথম ভয় করে, পরে অভ্যেস হয়ে যায়, আর তখন মোষের গলার দুদিকে পা নামিয়ে তার পিঠ বরাবর শুয়ে পড়লেই হলো। কখনো গান গাওয়া যায়, কখনো আবার ঘুমের ভাব আসে। আর এই ঘাসও খুব মিষ্টি, লটা বলে। গোড়ার কাছে একরকম মিষ্টি রস থাকে। মানুষই ভালোবাসে, আর মোষের তো কথাই নেই। এক ছড়া ঘাস উপড়ে নিলে আশফাক, অন্য মানুষের মতো গোড়াটাকে মুখে দিলে চুষে মিষ্টি বোধ হওয়াতেই যেন খুঁতখুত করে হাসল। আরু, এই দেখং ভাইসার গোবর। ঘাস বনের ধারে মোষের শুকনো গোবর দেখে আশফাক হতভাগ। সে চারিদিকে তাকালো। এই দিকে তাহলে মোষ আসে? বুনো মোষ নাকি? কয়েক পা গিয়ে সে আবার দাঁড়ালো। তার গা ছমছম করে উঠল। আবার সে চলতে লাগলো। এখানে কি কোনো বাথান থেকে মোষ আসে? আবার সে খুঁতখুত করে হাসল। পর মুহূর্তেই তার গা ছমছম করে উঠল। এ তো সত্যি কথাই যে সে তার পরিচিত ঝোপঝাড় একটাও দেখতে পাচ্ছে না। সে অবাক হয়ে থেমে দাঁড়ালো। তাই তো, সে কোথায় এসেছে? নিজের হাতে ঘাসের ছড়া চোখে পড়ল। ঘাস খায় কেন সে? সে আরেকটা ঘাস মুখে পুরে চিবোতে চিবোতে আবার হাঁটা শুরু করলো। তাহলে ওটা কি? এ সবই কি বুনো মোষের চিহ্ন? অজ্ঞাত একটা ভয়ে শিউরে উঠল সে, আর তার ফলেই যেন ছলাৎ ছলাৎ করে খানিকটা কালো কালো সাহস তার বুকের মধ্যে পড়ে গরম করে তুলল সেই জায়গাটাকে। ঘাসবনটাকে ঘুরলে চলবে কেন? কত দূরে শেষ তা কে বলবে? আর এর মধ্যে দিয়েই পথ করে নিতে হবে। সে ঘাস বনের ভিতরে ঢুকে পড়ল। সরসর করে ঘাসের ঢেউ তুলে তুলে সে চলতে লাগলো। ঘাসবনের মধ্যে কাঁটা গাছ থাকে। মরা মরা ঝোপঝাড়ের শুকনো ডালপালাও কাঁটার মতো ধারালো হয়।
একটাই লেগে তার পিরহান বেশ খানিকটা ছিঁড়ে গেল। দ্বিতীয়বার পিরহানে টান পড়তেই সে সেটাকে গা থেকে খুলে ফেলে দিলে। খুঁতখুত করে হাসল সে। তার শেষবারের মতো মনে হলো, এ পথে কি শহরে যাওয়া যায়? সে কি পথ হারিয়ে ফেলেছে? এখন সে যতই হাঁটবে ততই বনের গভীরে ঢুকবে। সে আবার থমকে দাঁড়ালো। দেখলে ঘাস বনের ওপরে ওপরে এখন গাছের মাথাগুলো এক হয়ে হয়ে ক্রমশ ঘন ছায়া করছে। সে দেখল তার নিজের গায়ে গাছের পাতার ছায়া। এদিকে মোষ থাকতেই পারে, কারণ পায়ের তলার মাটি ঠান্ডা, কেমন একটা জলো জলো ভাব আছে। সে হঠাৎ মাথা তুলে ডাকল, আর যেন সে তার মোষেদের ডাকছে। সে তাড়াতাড়ি চলতে লাগলো, আর সেই অবস্থায় গাছের পাতা ছায়ায় যেমন তার গায়ের ওপরের ছায়ার ছবি আঁকছিল, তার মধ্যেও ভয় আর সাহস, আনন্দ আর উত্তেজনা নানা রেখা এঁকে নাচতে থাকল। সে এইবার আরও জোরে জোরে টেনে আর শব্দটা করে উঠল। কান পেতে শুনল, একটা যেন প্রতিধ্বনি উঠছে। আর সেই মুহূর্তে সে অনুভব করল সে মোষ হয়ে গিয়েছে, একটা বুনো মোষ সে নিজেই। এই ভেবে তার নিঃশ্বাস গরম হয়ে ফোঁস ফোঁস করতে লাগল, আর সে প্রাণ ভরে ডেকে উঠল, আ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।